জেএনভিএসটি বাংলা ক্লাস, বাংলা অনুচ্ছেদ নামক যে বইটি রয়েছে আমাদের শাহ পাবলিকেশন থেকে প্রকাশিত, সেই বাংলা অনুচ্ছেদ বই থেকে সম্পূর্ণ ক্লাস করব আজকে। সম্পূর্ণ ক্লাস মানে তোমরা সবাই জানো কি, 7টা পর্বের মাধ্যমে আমরা ক্লাসটা শেষ করব। তো 7টা পর্বের মধ্যে প্রথম পর্বটা কি? অনুচ্ছেদ পাঠ করা এবং অনুচ্ছেদের অর্থ অনুধাবন করা। তো আজকে আমরা কত নম্বর অনুচ্ছেদ করব সেটাই তো জানতে হবে আগে। 44 নম্বর অনুচ্ছেদ। সবাই বই খোলো, 44 নম্বর অনুচ্ছেদটা বের করো। আমি যখন গল্প পাঠ করব বা অনুচ্ছেদ পাঠ করব, তখন প্রত্যেকটা লাইনে আঙুল দেবে এবং বুঝে নেওয়ার চেষ্টা করবে। দেখো গল্পে কি বলছে। বাইরের দুনিয়ার মানুষ এই পাতালপুরীর গল্প প্রথম জানতে পারে ফ্রান্সিস পল মেসে ও তার অভিযাত্রী দল গুয়াহাটি জয় করার উদ্দেশ্যে অভিযানে গেলে। এই বাইরের দুনিয়ার মানুষ বলতে আমরা, পৃথিবীর মানুষ। আর এই পাতালপুরী মানে একটা গুহার মধ্যে, এটা কাল্পনিক ভাবে আমরা ভাবি যে গুহার মধ্যে বোধহয় একটা জগৎ রয়েছে। ওই পাতালপুরীতে কি আছে এটা তো আর কেউ গুহার মধ্যে না ঢুকলে বলতে পারে না। তাই গুহার মধ্যে যখন কেউ ঢুকবে, বেরিয়ে আসার পরে গল্প বলবে, তখনই শুধু জানা যাবে। তাই এটা প্রথম জানতে পারলো কখন? এই যে ফ্রান্সিস পল মেসে এবং তার সহকারী যারা ছিল, অভিযাত্রী দল, মানে যারা অভিযানে অংশগ্রহণ করে গুয়াহাটিতে, তারা কি করেছিল, জয় করার উদ্দেশ্যে অভিযানে গিয়েছিল। ওই পাতালপুরীটা বা ওই গুহাটা ছিল গুয়াহাটিতে। সেটা কবে ছিল? 1905 সালে। 1905, এই সালটা কিন্তু একটা বিখ্যাত সাল, জানো কেউ? 1905 হচ্ছে বঙ্গ ভঙ্গ, বাংলাকে ভাঙা হয়েছিল, বাংলা বিহার উড়িষ্যা, তাকে ভেঙে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ করা হয়েছিল। আচ্ছা, বাঁশের ভেলায় চেপে গুহাতে ঢোকে তারা। তারা মানে কারা? তারা মানে পল মেসে এবং তার অভিযাত্রী দল। বাঁশের ভেলা অর্থাৎ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা এরকম পরপর বাঁশ এরকম জোড়া দিয়ে দিয়ে এরকম একটা ভেলার মতন তৈরি করা হয়, এর উপরে করে তারা চলে যাবে। অবশ্য 1904 সালে ইউরোপীয়দের আরেকটি দল গুহায় প্রবেশের চেষ্টা করেছিল। মানে এই পল মেসে, এই যে যে পল মেসে দেখছো না, পল মেসে 1905 সালে ঢুকেছিল, কিন্তু তার আগের বছর 1904 সালে আর একটা ইউরোপীয় দল গুহায় প্রবেশ করার চেষ্টা করেছিল, অর্থাৎ গুহার মধ্যে যাওয়ার চেষ্টা করেছিল। প্রবেশ মানে কি? ভেতরে যাওয়া, ভেতরে যাওয়ার চেষ্টা করেছিল। তবে তাদের অভিযানের ফলাফল সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তারা যে অভিযান করলো, ভেতরে গেল, কি দেখলো, কি দেখে ভয় পেল, বাইরে বেরিয়ে এসে দৌড় মারলো কেন, কিছুই তারা বলেনি, লজ্জায়। এর কয়েক বছর পরেই কোনো এক অজ্ঞাত কারণে এই গুহায় বিদেশি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এর মানে কবের? এই 1904 সালের না, 1905 সালের। মানে এই যে পল মেসে, এই পল মেসে যেদিনকে ঢুকলো তারপরে কয়েক বছর পরে এই গুহাতে ঢোকা বারণ করে দিল, কয়েক বছর পরেই, অজ্ঞাত কারণে। অজ্ঞাত মানে কি? যেটা জানা যায়নি, কোনো কারণের জন্য এই গুহাতে ঢোকা বন্ধ হলো, সেটা জানি না আমরা, তাই অজ্ঞাত। যা জানা যায় না তাকে অজ্ঞাত বলে। এই গুহায় বিদেশি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। বিদেশি মানে আমরা কিন্তু ঢুকতে পারবো, যারা ভারতীয় তারা ঢুকতে পারবো, বাইরের দেশ থেকে যারা আসবে তারা এই গুহায় আর ঢুকতে পারবে না। পর্যটক মানে যারা বেড়াতে আসে, তাদের প্রবেশ নিষিদ্ধ। নিষিদ্ধ করা করা মানে কি? নিষেধ, মানে ঢোকার অনুমতি নেই, করা হয়ে গেল, নিষিদ্ধ করে দিল। প্রায় 90 বছর পর্যন্ত গুহার ভেতরে কোনো বিদেশি পর্যটক ঢুকতে পারেনি। 90 বছর কোনো বিদেশি পর্যটক আর ঢুকতে পারেনি। তবে 2006 সালে তুলে নেওয়া হয় এই নিষেধাজ্ঞা। আবার পড়ো, তবে 2006 সালে তুলে নেওয়া হয় এই নিষেধাজ্ঞা। মানে 2006 সালে এসে, 90 বছর পরে এসে কি হলো, এই এই তো 100 বছরই দেখাচ্ছে, 90 বছর পরে তুলে নেওয়া হয়েছে। কিন্তু 2006 সালে কি বলছে এখানে, যে নিষেধাজ্ঞা মানে যেটা বারণ করা হয়েছিল কেউ যেতে পারবে না, সেটা
বলা হলো না এবার থেকে যেতে পারবে, তাকে বলা হয় নিষেধাজ্ঞা তুলে নেওয়া। পাতালপুরীর মূল আকর্ষণের বিশালত্ব। তাহলে পাতালপুরীর মূল আকর্ষণ কি? মূল আকর্ষণটা হচ্ছে এই যে পাতালপুরীটা, এর মূল আকর্ষণটা কি? এই আকর্ষণটা এর বিশালত্ব। এইখানে আমার প্রশ্নটা হচ্ছে এর কথার অর্থ কি? এর মানে এই পাতালপুরীর, পাতালপুরীর যে আকর্ষণটা, আকর্ষণটা হচ্ছে এর মানে এই পাতালপুরীর বিশালত্ব, মানে বিশাল পাতালপুরী, গুহাটা অনেক বড়। গুহার মধ্যে সৃষ্টি হওয়া প্রতিটি জিনিসই আকারে বিশাল। এই গুহাটাও যেমন বিশাল, এর মধ্যে যা যা তৈরি হয়েছে সবকিছুই বিশাল। শুধু পাথরের শৃঙ্গ বা নদী নয়, এখানকার মাকড়সাগুলোও যে 10 ইঞ্চি লম্বা। বাবা, 10 ইঞ্চি মানে বুঝতে পারছো, এই হচ্ছে 1 ইঞ্চি, এই হচ্ছে 1 ইঞ্চি। তাহলে আমার এই যে ইয়েটা দেখতে পাচ্ছ তোমরা, এই এইরকম বিশাল বড় বড় মাকড়সা। এত বড় একটা মাকড়সা যদি হয়, কে না ভয় পাবে? সবাই তো ভয় পেয়ে যাবে এই মাকড়সা দেখলে তো। ওরে বাবারে বাবা, এই মাকড়সা কামড়ালে তো আমাদের আর মানে বেঁচে থাকতে হবে না, এত বড় মাকড়সা। মানে এই পাতালপুরি গুহার মধ্যে যা যা সৃষ্টি হয়েছে সবকিছুই বড়। মানে পাথরের শৃঙ্গ, পাথরের শৃঙ্গ মানে এরকম পাথরের বড় বড় এরকম, এর শৃঙ্গ বলে, এটারে শৃঙ্গ বলে। মানে পাহাড় যেমন, বা নদী, এর ভেতর দিয়ে নদী বয়ে গেছে সেটাও বড়, এখানকার মাকড়সাও বড়, সবকিছু বড়। এবার বলছে কোন কোন জায়গায় গুহাপথ 600 ফুটের বেশি চওড়া। বুঝতে পারছো, 600 ফুট মানে বিশাল চওড়া গুহার মুখটা, মানে সবকিছুই বিশাল। গুহার ভেতরে এত বেশি অন্ধকার যে আলোকচিত্রীদের ছবি তোলার সময় বেশ কয়েকটি শক্তিশালী লাইট ব্যবহার করতে হয়। জায়গাটা বুঝতে হবে। গুহার ভেতরে যখন একদম ভেতরে চলে যায় মানুষ, তখন তো চারিদিকে অন্ধকার, সূর্যের আলো প্রবেশ করে না। তাহলে সেইখানে এত অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। অমাবস্যার রাতে যেমন ঘুটঘুটে অন্ধকার থাকে, ওই রকম যে আলোকচিত্রীদের, আলোকচিত্রী মানে ক্যামেরাম্যান, ইংরেজিতে বললে বুঝতে পারো ফটোগ্রাফার, ফটোগ্রাফার যারা ছবি তুলতে যায়, ছবি তোলার সময় কিচ্ছু দেখা যায় না, তাই শক্তিশালী লাইট ব্যবহার করতে হয়, অনেক জোরালো লাইট। থামকুঞ্জি গুহায় ভ্রমণ করা যায় কেবল নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। এই জায়গাটা মনে রাখবে, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত। আবার পড়ে রাখো, কাজে লাগবে পরে। কোন কোন সময়ে গুহায় প্রবেশ করা যায়? নভেম্বর থেকে এপ্রিল। তার মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 1 2 3 4 5 6 মাস। এই 6 মাস প্রবেশ করা যায়, বাকি 6 মাস কিন্তু প্রবেশ করা যায় না। জলের প্রবাহ কম থাকে বলে গুহায় ঢোকার জন্য এই মৌসুমটি নিরাপদ। তাহলে এই যে যে 6 মাস এখানে প্রবেশ করতে পারে, এর কারণটা কি? জলের প্রবাহ। এই গুহার মধ্যে তো নদী আছে, জল মানে বিশাল জলের স্রোত হলে তো আর ঢোকা যাবে না। প্রবাহ মানে জল বয়ে যাওয়া, এই যে বয়ে যাচ্ছে, এটা আস্তে আস্তে বয়ে যায়, জলের প্রবাহটা কম থাকে। সেই জন্যই মৌসুমটি, মৌসুম কথার অর্থ হচ্ছে কি জানো? সময়, সময় বা ঋতু, ঋতু। তা এখানে ঋতু বলেনি, এখানে বলেছে এই সময়টি, মানে এই 6 মাস। এই 6 মাসকে অনেক সময় মৌসুম কথার অর্থ হচ্ছে সময়কেও বোঝানো হয়। তাহলে এই যে সময়টা 6 মাস, এই সময়টা কিন্তু নিরাপদ। নিরাপদ মানে কি? কোনো বিপদ হয় না। জলের স্রোত বেশি থাকলে বিপদ হয়, ভেলা টেলা ভাসিয়ে নিয়ে মানুষ মরে যায়। তবে এই গুহায় অভিযান চালানোর জন্য প্রয়োজন তীব্র মানসিক ও শারীরিক শক্তি। তবে এটা কিন্তু সত্যি কথা। এই যে গুহার কথা বলা হচ্ছে, এই গুহায় যদি তুমি অভিযান চালাতে চাও, অর্থাৎ এখানে যদি ভেলা নিয়ে যেতে চাও, তাহলে তোমার কিন্তু মনের জোর থাকতে হবে এবং শরীরেরও জোর থাকতে হবে। তোমার মনের জোর থাকলো কিন্তু শরীরের জোর নেই, এক ধাক্কা দিল, তুমি ছিটকে পড়লে মরে যাবে। আবার মানসিক ভাবে তুমি দুর্বল, শরীর তোমার ভালো, তুমি তো যখনই গুহার মধ্যে প্রবেশ করো অন্ধকারে ভয়ে অজ্ঞান হয়ে যাবে, দাঁত আটকে যাবে, তোমার দাঁত শক্ত হয়ে যাবে। তাহলে মানসিক ভাবেও শক্ত থাকতে হবে, আবার শারীরিক ভাবেও শক্ত থাকতে হবে। প্রত্যন্ত এলাকায় এই গুহার অবস্থান হওয়ায় কয়েকবার ভেঙে ভেঙে যেতে হয়।
প্রত্যন্ত মানে ভিতরে ভিতরে অনেক ভিতরে চলে যায়। তা এই যে এত ভিতরে যেতে হবে, যে কি করতে হবে, তোমার কয়েকবার ভেঙে ভেঙে যেতে হয়। এই ভেঙে ভেঙে মানে কি জানো? এইখানে গিয়ে এই থামলাম, থেমে খানিকটা গিয়ে আবার এখান থেকে যাত্রা শুরু করে এই আসলাম, আবার এখানে থেমে গেলাম, এখান থেকে একটু হাঁটলাম, হেঁটে এইখান থেকে আবার যাত্রা শুরু করলাম, এই একে বলে ভেঙে ভেঙে যাওয়া। মনে করো এই কলকাতা থেকে ডাইরেক্ট মুম্বাই যাব, কিসে যাব? জিটি রোড ধরে চলে গেলাম, এই একে বলে ডাইরেক্ট। এইবার তুমি কি করলে, এই আমি রোডে যাব না, তাহলে কলকাতা থেকে গেলে কোথায়? ভুবনেশ্বর, ভুবনেশ্বরের থেকে গেলে দিল্লি, দিল্লির থেকে গেলে আবার অন্য একটা শহরে জয়পুর, জয়পুর থেকে গেলে মুম্বাই। তাহলে এই যে এটা কি হলো, ভেঙে ভেঙে গেলাম, এই এই ভেঙে ভেঙে যাচ্ছি। আর জিটি রোড ধরে গেলে ডাইরেক্ট, এটারে বলে ডাইরেক্ট, এটা ডাইরেক্ট। তাহলে ভেঙে ভেঙে যেতে হয় বলতে কি ভেঙে ভেঙে ঢেলা ভেঙে, ঢেলা ভেঙে যায় না, বারবার থেমে থেমে যেতে হয়। কায়াক বা সরু নৌকায় চেপে বৈঠা বেয়ে পাড়ি দিতে হয় বেশিরভাগ পথ। তাহলে এই গুহাতে তুমি যদি প্রবেশ করতে চাও, তাহলে সরু একটা নৌকা আছে, ওই নৌকায় বৈঠা বেয়ে, বৈঠা মানে বোঝো নৌকা যে দাঁড় থাকে লাঠির মতো, ওইটা বেয়ে বেয়ে পাড়ি দিতে হয়, মানে এর মধ্যে প্রবেশ করতে হয়। এই যে সরু নৌকাটা তার নাম হচ্ছে কায়াক, স্থানীয় ভাষায় কায়াক বলা হয়। গেল। এসব কারণে এখানে পর্যটকদের ভিড়ভাট্টা কম। কেন ভিড়ভাট্টা কম? এসব কারণ মানে কোন সব কারণ? ওই যে মানে খুব মানসিক শারীরিক শক্তির দরকার হবে, আর সরু নৌকায় যেতে হবে, আর কয়েকবার ভেঙে ভেঙে যেতে হবে, মানে অন্ধকারের মধ্যে যেতে হবে। মানে ভীষণ একটা ভয়ের ব্যাপার, তাই পর্যটকরা অত বেশি না, আরে বাবা এখানে যাব না, এর চাইতে আমরা দীঘায় যাব, জলের ঢেউ আসবে, লাফালাফি করব, এইখানে লোকের ভিড় বেশি। কিন্তু এখানে ভিড়ভাট্টা কম, ফলে এখনো এর পরিবেশে পাবেন অনেকটাই আদিমতার ছোঁয়া। এখানে যখন ভিড়ভাট্টা কম হবে, তাহলে মানুষ যদি না যায় সেখানে, মানুষ পর্যটক গেলে তবেই তো ব্যবসা বাণিজ্য হবে, দোকানপাট গড়ে উঠবে, নতুন নতুন অট্টালিকা হবে, বিল্ডিং হবে, হোটেল হবে। কিছুই না, আদিমতা মানে পুরনো মানুষ, মানে অনেক আগে যেমন আদি গ্রাম, কোনো হোটেল ফোটেল নেই, এরকম একটা মানে ছোঁয়া, আদিমতার ছোঁয়া মানে প্রাচীনতার ছোঁয়া এইরকম এখনো আছে। তাহলে আমরা গল্প পাঠ কিন্তু শেষ করে ফেললাম। তোমার বাড়ির থেকে এটা কি করতে হবে, এই গল্পটা আমি পড়ার মতো যেভাবে পড়লাম তুমি রিডিং পড়বে 3 বার। তার আগে কিন্তু কোনো প্রশ্নে যাবে না, পরীক্ষার হলেও কিন্তু 3 বার করে পড়তে হয়। তাহলে 3 বার রিডিং পড়বে। আর এই পড়াটা বাড়িতে মা অথবা বাবা অথবা যে কোনো গার্জিয়ান বড় কেউ, তাদেরকে কিন্তু শোনাতে হবে। গার্জিয়ান যদি বলে আমি শুনিনি, তাহলে আবার 3 বার পড়তে হবে। তাহলে পড়ার পরে তারপরে আমরা যাব পর্ব নম্বর 2-তে। পর্ব নাম্বার 2-তে কি আছে দেখা যাক। পর্ব নাম্বার 2-তে আমরা পাচ্ছি শব্দার্থ মুখস্থ করো। শব্দার্থগুলো আমি যেমন লিখে দেবো, এইভাবে খাতায় নোট করবে। অভিযান, কোথাও যাত্রা করা, সদল বলেও বলতে পারো। ভেলা, জলে চলার জন্য, জলে চলার জন্য বাঁশ দিয়ে বানানো অস্থায়ী, অস্থায়ী জলযান, তার নাম ভেলা। মুছবো কিন্তু, তাড়াতাড়ি লেখো। বিস্তারিত, এই গুহাটা পরে বলছি। বিস্তারিত মানে বিশদ, বিশদে। অজ্ঞাত, অজানা, অজানা। নিষিদ্ধ, বারণ, বারণ। নিষেধাজ্ঞা, বারণ করা। পর্যটক, যারা বেড়াতে আসে, যারা বেড়াতে আসে তাদের পর্যটক বলে। এবার আমি কোনটা বাদ গেল, কোনটা যেন, গুহা বাদ গেছে, গুহাটা লিখবো, এই জায়গাটা মুছে ফেললাম। এবার দেখো, গুহা মানে পাহাড়ের, পাহাড়ের মাঝে থাকা ফাঁকা
গর্ত, তাকেই গুহা বলে। এর থেকে বেশি আর ভালো বলতে পারবো না। আলোকচিত্রী, যে ছবি তোলে, যে ছবি তোলে তাকে আলোকচিত্রী বলে। এরপরে 10 দাগ, মৌসুম। আমি তো বলেইছিলাম একটু আগে, সময়কে মৌসুম বলে অথবা ঋতুকে বলে। এই গল্প অনুযায়ী হচ্ছে সময়। নিরাপদ, নিরাপদ মানে বিপদহীন। প্রত্যন্ত, অনেক ভিতরে, অনেক ভিতরকে প্রত্যন্ত বলে। আদিমতা মানে প্রাচীন ভাব, প্রাচীন ভাব আছে, তাকে আদিমতা বলে। ভিড়ভাট্টা মানে অনেক লোক। ভিড়ভাট্টা বলতে আমরা কি বুঝি? অনেক মানুষ, অনেক মানুষের আনাগোনাকে ভিড়ভাট্টা বলে, আনাগোনা। পাতালপুরী মানে মাটির নিচে, মাটির নিচে কোনো স্থান, তাকে পাতালপুরী বলা হয়। তাহলে 15টা শব্দের অর্থ আমরা জানলাম। এটা কি করতে হবে তোমাকে? এই 15টা শব্দের অর্থ খাতায় লিখবে আগে। খাতায় লিখে সেটাকে বারবার পড়ে মুখস্থ করে, না দেখে লিখবে। অত সহজ না, অনেকটা সময় লাগার কথা। এটাই HW পর্ব 2-তে। যাবো এবার পর্ব 3-তে। পর্ব 3-তে কি আছে দেখা যাক। কি আছে জানো তোমরা? সবাই জানে, এবার বলা লাগে নাকি? পর্ব 3 হচ্ছে বিপরীত শব্দ। লেখো, খাতায় লিখে নাও। পাতালপুরী, পাতালপুরী মানে স্বাভাবিকভাবে আমরা পৃথিবীর উপরে। তাহলে পাতালপুরীর বিপরীত কি? পৃথিবীর উপরে, বা মানবপুরী। এটা পাতালপুরী, মানবপুরীও বলতে পারো তুমি। মানবপুরী। প্রবেশ মানে ভেতরে ঢোকা, বাইরে। প্রস্থান, পুজো প্যান্ডেলে দেখো না, একটা গেটে লেখা থাকে প্রবেশ আর একটা লেখা থাকে প্রস্থান, প্রস্থান। বিস্তারিত, সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত। অজ্ঞাত মানে অজানা, এর বিপরীত হচ্ছে জ্ঞাত। চালানোর, না চালানোর, না চালানোর। নিষিদ্ধ, আহ নিষিদ্ধ মানে হচ্ছে আর যাওয়া যাবে না, অনুমতি আছে এমন। নিষিদ্ধ মানে অনুমতি, বিপরীত হবে অনুমতি থাকা। নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞা অনুমতি, অনুমতি। প্রবাহ, জলের যে প্রবাহ তার স্থির, বিপরীত হবে স্থির। আকর্ষণ, আকর্ষণের বিপরীত হচ্ছে বিকর্ষণ, কিন্তু এই গল্পে আকর্ষণ কি? আকর্ষণ মানে টানা, বিকর্ষণ মানে ঠেলা। কিন্তু এখানে আকর্ষণ হচ্ছে মানুষের দৃষ্টি আকর্ষণ। তাহলে আকর্ষণহীন, আকর্ষণহীন। এরপরে চলে যাব 10 দাগে, বিশাল, ক্ষুদ্র। আদিমতা, আদিমতা মানে প্রাচীন, আর আধুনিকতা এর বিপরীতটা হচ্ছে, আদিমতার বিপরীত হচ্ছে আধুনিকতা, আধুনিকতা। ভিড়, ফাঁকা বা অল্প মানুষ। চওড়া, সরু। নিরাপদ, বিপদ। শৃঙ্গ মানে মাথাকে শৃঙ্গ বলে, এর নিচেটাকে বলা হয় পাদদেশ, পাদদেশ। HW দিয়ে দিচ্ছি, পর্ব 3-র HW। খাতায় লিখবে, পড়বে, মুখস্থ করবে। বেশ, চলে যাব পরবর্তী পর্ব 4 নম্বরে। 4 নম্বর পর্বতে আমরা পাচ্ছি নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। আমি কিন্তু উত্তর মুখে বলবো, তোমরা পরে লিখে নেবে। বলছে যে 1 দাগে বাইরের দুনিয়া বলতে কি বোঝানো হয়েছে। আচ্ছা এখানে দেখো, পাতালপুরী কোথায় দেখেছিলাম যেন এক জায়গায়,
পাতালপুরি, পাতালপুরি বাইরের দুনিয়া, এটাও হতো, বাইরের দুনিয়া। হ্যাঁ, দেখেছো? তাহলে বাইরের দুনিয়া বলতে কি বোঝানো হয়েছে? বাইরের দুনিয়া বলতে আমাদের পৃথিবীর উপরিভাগকে বোঝানো হয়েছে। বিদেশিদের মধ্যে সর্বপ্রথম কে গুহায় অভিযান চালায়? বিদেশিদের মধ্যে সর্বপ্রথম 1904 সালে, তার নাম আমি জানি না, কিন্তু 1905 সালে যিনি, তার নাম আমি জানি। তার নাম কি? তার নাম হচ্ছে পল মেসে। পল মেসে। চলে যাব 3 দাগে। বাঁশের ভেলায় চেপে কি করা হয়? জলের মধ্যে দিয়ে যাওয়া হয়। বাঁশের ভেলায় চেপে জলের মধ্যে দিয়ে যাওয়া হয়। 4, ফ্রান্সের পল মেসে ও তার অভিযাত্রী দল কেন বিখ্যাত? তারা ওই গুহায় প্রবেশ করেছিল, সেই জন্যে। গুহার কথা মানুষকে প্রথম জানিয়েছিল। 5, এই গুহায় বিদেশিদের প্রবেশ নিষিদ্ধ হলো কেন? কারণটা জানা যায়নি, অজ্ঞাত কারণে। অজ্ঞাত কারণে। অজ্ঞাত কারণে। নিষেধাজ্ঞা কবে প্রত্যাহার করা হলো? 2006 সালে। 7, গুহার ভেতরের বৈশিষ্ট্য কি? সবকিছু, সবকিছু বিশাল, সবকিছুই বিশাল ওখানে। গুহার ভেতরের ছবি তোলার ক্ষেত্রে কি সমস্যা? ভীষণ অন্ধকার, ভীষণ অন্ধকার, বড় বড় আলো দরকার, লাইট দরকার হয়, এটাই অসুবিধা। যার কাছে বড় লাইট নেই সে ছবি তুলতে পারবে না। আচ্ছা, মৌসুম কথাটা কোন সময়কে নির্দেশ করছে? মৌসুম কথাটা নির্দেশ করছে নভেম্বর থেকে এপ্রিল, এই সময়টাকে নির্দেশ করছে এই গল্প অনুযায়ী। 10 দাগ, গুহার পরিবেশে কিসের ছাপ স্পষ্ট? আদিমতা। আদিমতার ছাপ স্পষ্ট। তাহলে 10টা প্রশ্ন হয়ে গেল। আমি বলে দিলাম যেভাবে, বারবার শুনে নেবে, শুনে নিয়ে তারপরে এইচডব্লিউ কমপ্লিট করবে। সেটা কি? 1 থেকে 10 দাগ, প্রশ্নও লিখবে, উত্তরও লিখবে। প্রশ্ন লিখবে কোন কালি দিয়ে? কালো কালি দিয়ে। আর উত্তর লিখবে সবুজ কালি দিয়ে। কালি মেনটেন করে লিখতে হবে, কিন্তু বারবার বলছি কালি মেনটেন করবে। ঠিক মতন মানে ক্লাসটাকে ফলো করবে না, পরে কালি যে কোনো কালি দিয়ে করবে, সেটা কিন্তু হবে না। কালি মেনটেন করতে হবে। যাব পরবর্তী পর্ব 5-এ। সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। টিক চিহ্ন দিতে হবে। তাহলে দেখা যাক, টিক চিহ্ন দেওয়া যাক। 1 দাগ, পাতালপুরী কোন স্থানকে বলা হয়? নরককে, পাতালের জগৎকে, মাটির নিচেকে, গুয়াহাটির গুহাকে? হ্যাঁ, আমাদের এই গল্প অনুযায়ী গুয়াহাটির গুহাকে বলা হয়। প্রথম গুহা অভিযানে আসে কোন বিদেশি দল? ফ্রান্সের পল মেসে, ইউরোপীয় দল, বাঁশের ভেলায় ভ্রমণকারী, আলোকচিত্রী। এইখানে আমি পল মেসেকে তো ধরবো না, তার আগের বছর ইউরোপীয় দল এসেছিল। এটা হবে সঠিক উত্তর। এবার যাব 3 দাগে। 90 বছর কেন উল্লেখ করা হয়েছে? কোনো বিদেশি গুহায় প্রবেশ করার অনুমতি পায়নি, এইটাই সঠিক উত্তর, একদম স্পষ্ট এখানে লেখা ছিল। আর বিদেশি অভিযানকারী দল প্রবেশ করতো অজ্ঞাত কারণ না। কোনো বিদেশি গুহায় প্রবেশ করার অনুমতি পায়নি, এইটা হচ্ছে 90 বছর ধরে চলেছিল, সেই জন্য। যাব পরবর্তী প্রশ্ন 4 দাগে। 4 দাগে পরবর্তী প্রশ্ন, পাতালপুরীর মূল আকর্ষণ কি ছিল? সৌন্দর্য না, বীভৎসতা না, বিশালতা হ্যাঁ, মাকড়সা না। তাহলে সি হবে সঠিক উত্তর। আচ্ছা, আমাদের এই যে যে ক্লাসটা আমরা করছি, এটা কিসের জন্য করছি? JNVST, জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য। আমাদের তো অনলাইন এবং অফলাইন ক্লাস চলে। অনলাইন ক্লাসটা বুকিং করার জন্য 9932224569 এই নম্বরে যোগাযোগ করতে হবে। এবার যাব 5 দাগে। গুহার কোন স্থান 600 ফুট চওড়া? প্রবেশদ্বার। কিছু কিছু গুহা পথ নিচের দিকে শেষ প্রান্তে। আমার মনে হচ্ছে প্রবেশদ্বারটা হবে না, কিছু কিছু গুহা পথ। দেখা যাক, গল্পে চলে, সন্দেহ হলেই গল্প, কোনো ব্যাপার না। তোমার পরীক্ষার হলে তুমি বারবার গল্পে চলে আসবে। কোনো কোনো জায়গা, হ্যাঁ, গুহাপথের কিছু কিছু জায়গা।
তাহলে কিছু কিছু জায়গা যদি হয় কিছু কিছু গুহাপথ, এটা সঠিক হবে। যাব 6 দাগে, আলোকচিত্রীরা কি করে? আলোকচিত্র বানায়, আলো দিয়ে ছবি বানায়, আলোর খেলা দেখায়, ক্যামেরায় ছবি ধারণ করে। এইটাই আলোকচিত্রীদের কাজ। বাকিগুলো হবে না, বুঝে নিতে হবে। এটা নেই, গল্পে নেই। এটা এটা একটা ধরনের, আমি যে আমাদের বইয়ে যে আমি 20টা টাইপের 20 ধরনের প্রশ্ন, 20 ধরনের প্রশ্ন কিন্তু জেএনভিতে, জেএনবিএসটিতে আসতে দেখা যায়, তার বিষয়ে আলোচনা করা আছে। বইটা হাতে থাকলে বুঝে যাবে। এবার যাব, নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত কি হয়? ভ্রমণ হয়, গুহা মেরামত হয়, মৌসুম হয়, গুহায় ভ্রমণ সম্ভব করা হয়। এইটা, হ্যাঁ, ডি দাগ সঠিক হবে। 8 দাগ, গুহায় কেন ভেলায় করে যেতে হলো? গুহার মধ্যে দিয়ে নদী প্রবাহিত, ভেলায় খরচ কম, ভেলা চালানো সহজ, ভেলায় অনেককে যাওয়া যায়। কোনোটাই না, নদীর মধ্যে নদী আছে ওখানে, সেই জন্য ভেলায় যেতে হবে। ভেলা, আচ্ছা, গুহার বৈশিষ্ট্য নয় কোনটি? আদর্শ, বিশালতা, অন্ধকার, আদিমতা, এই তিনটে হচ্ছে বৈশিষ্ট্য। আর নয় হচ্ছে এটা, এই যে নয়, কোনটা নয়, এইটা দিয়ে এক ধরনের প্রশ্ন হয়। এটা হচ্ছে 20টা যে প্রশ্নের টাইপ তার একটা টাইপ। কোনটা নয় সেটা আসবে। 10 দাগ, ডিসেম্বর মাসে গুহায় প্রবেশ সম্ভব হয় কেন? পর্যটকদের ভিড় হয় না, জলের প্রবাহ কম থাকে, আবহাওয়া ভালো থাকে, নতুন ভেলা পাওয়া যায় না, না এইসব কথা বললে হবে নাকি? জলের প্রবাহটা কম থাকে সেই জন্য, আর কোনো কারণ নেই। যাব পরবর্তী পর্ব 6 নম্বরে, পথ চেনা ও পরিবর্তন করা। আমি গল্পের থেকে একটা শব্দ বেছে নিয়ে এসেছি, পদ, জয়, বিশেষ্য পদ। এর বিশেষণ পদ হচ্ছে জয়ী, জয় থেকে জয়ী। আমি কি করেছি, আমি কি পেয়েছি? জয় পেয়েছি। আর আমি কেমন মানুষ, আমি জয় করতে পারলে তবে জয়ী হয়ে গেলাম, বিশেষ্য থেকে বিশেষণ করলাম। এইচ ডাব্লিউটা নিয়ে নাও। আচ্ছা, এখানের এইচ ডাব্লিউটা কি? এখানকার এইচ ডাব্লিউটা হচ্ছে 1 দাগ থেকে 10 দাগ পুরো লিখবে, সম্পূর্ণ লিখবে, লিখে এইভাবে লিখবে, খাতায় এটাকে নোট করবে, এই পুরো এইটাকে লিখবে, এইটা লিখবে, এটা লিখবে, এইটা চারটেই লিখবে। লিখে চারটে লেখা কমপ্লিট হয়ে যাবার পরে যেটা সঠিক উত্তর সেটাতে এরকম গোল করে দেবে। এটা হচ্ছে এখানকার এইচ ডাব্লিউ 1 থেকে 10, 1 থেকে 10। এইখানে কি আছে এইচ ডাব্লিউ? 1 দাগ আমি দেখিয়ে দিলাম, 1 দাগ আবার তুমি করবে, 1 থেকে 10 নিজে করবে, গল্পের মধ্যে থেকে খুঁজে খুঁজে বের করে পদ এবং তার পরিবর্তন। যদি পরিবর্তন না হয় তাহলে করবে না। যাব শেষ পর্ব, অর্থাৎ 7 নম্বর পর্ব, ক্রিয়ার কাল নির্ণয় করা এবং তার পরিবর্তন করা। এখানে সবকটা পরিবর্তন করতে হবে। আমি গল্প থেকে নিয়ে এসেছি, যেটা গল্প থেকে আনবো সেটা এ দাগে বসবে। গুহায় প্রবেশের চেষ্টা করেছিল, করেছিল এখন না, আগে, তাহলে এটা অতীতকাল। এবার বিতে তার পরিবর্তন করব, গুহায় প্রবেশের চেষ্টা করে, করে মানে এখন বর্তমানকাল। সিতে কি করতে হবে? গুহায় প্রবেশের চেষ্টা করবে, ভবিষ্যৎকাল। তাহলে প্রত্যেকটা এরকম সেন্টেন্স নিয়ে এসে তার কালটা বলতে হবে। এটা হচ্ছে পথ, এটা হচ্ছে ক্রিয়ার কাল নির্ণয় করলাম। দেখো এই যে ক্রিয়ার কাল নির্ণয় যেটা বললাম না, এইটা হচ্ছে নির্ণয় হলো। তাহলে ক্রিয়ার কাল নির্ণয় করতে হবে, এই নির্ণয়টা এখানে। আর এইটা আর এটা হচ্ছে পরিবর্তন। ঠিক সেরকম 2 দাগে এটা লিখবে, এখানে নির্ণয় করবে, এইটাতে পরিবর্তন করবে। তাহলে এইচ ডাব্লিউ কি থাকবে? এরকম ক্রিয়ার কাল 10টা করবে। 1 দাগ আমি করে দিয়েছি, 10 পর্যন্ত তুমি নিজে খুঁজে খুঁজে লিখবে, নিজে খুঁজে বের করবে। তাহলে টোটাল এইচ ডাব্লিউ পর্ব 1 থেকে 7 যতগুলো এইচ ডাব্লিউ দিয়েছি সব করে রাখবে, সব করে রাখবে, নির্দিষ্ট সময়ে জমা করতে হবে। পরবর্তী ক্লাসে পরবর্তী অনুচ্ছেদ 45 করব। আজকের মতো ক্লাস শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর প্র্যাকটিস করো। টাটা, বাই বাই।